হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটি কিছুদিন আগে মুক্তি পাওয়া একটি তামিল ড্রামা থ্রিলার মিস্ট্রি মুভি। মুভিটির নাম হলো অসমগাম, যার বাংলা অর্থ হচ্ছে চেহারা। একজন স্বামী তার বউয়ের ফোনে এমন একটি অ্যাপ ইনস্টল করে দেয় যে অ্যাপসটির মাধ্যমে তার বউ বাসায় সারাদিন কি কি করছে তা তার ফোনের তার ল্যাপটপে যখন খুশি তখন দেখতে পেত। কিন্তু তার বউ তো এটা জানে না যে তার স্বামী অফিসে বসেও গোপনে তার উপর নজর রাখছে। তাই মেয়েটি বাসায় একা থাকার সময় এমন কিছু করে ফেলে যা তার স্বামী গোপন ক্যামেরায় দেখে পুরো হ্যাং হয়ে যায়। ব্যাস, এখান থেকেই শুরু হয় কাহিনীর ধামাকা। এরপর মুভি শেষ পর্যন্ত চলে একের পর এক টুইস্ট আর টুইস্ট। তো চলুন মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটি শুরু হয় মাঝরাতে। আমরা দেখি একজোড়া স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে। ছেলেটির নাম মার্টিন আর মেয়েটির নাম লিনা। মার্টিন ঘুম থেকে উঠে চুপি চুপি কিছু একটা প্ল্যান করে এবং 6টার অ্যালার্ম দিয়ে আবার চুপি চুপি ঘুমিয়ে পড়ে। সকালে অ্যালার্মের শব্দে লিনা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপর আমরা দেখি মার্টিন চুপি চুপি ক্যামেরা অন করে ধরে আছে তার বউয়ের দিকে। আর মানে আজকে এদের অ্যানিভার্সারি, তাই মার্টিন একটা গিফট কিনে এনে লুকিয়ে এনেছে এবং সে মনে মনে চাচ্ছে লিনা এটি পেয়ে সারপ্রাইজড হোক। কিন্তু মার্টিনের খুশিটা নষ্ট হয়ে যায়। মাঝরাতেই লুকিয়ে গিফটটা আগেই দেখে নিয়েছে। এটা শুনে মার্টিনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু মার্টিন যতবারই প্ল্যান করে ততবারই লিনা কিভাবে যেন সব জেনে যায় আগে থেকেই। তো নালে আমরা দেখি মার্টিন একটা চা ফ্যাক্টরিতে জব করে। এই ফ্যাক্টরির মালিক মিস্টার পল আবার মার্টিনের ছোটবেলার বন্ধু। তো যাই হোক, মার্টিন অফিসে বসেও তার বউকে সারপ্রাইজ না করতে পারার বিষয়টা নিয়ে ভাবতেছে। আর এমন সময় রাম নামের একটি ছেলেকে তার কেবিনে আসলে মার্টিন রামকে বলে, রাম, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কখনো ডিফারেন্স ওয়েতে সারপ্রাইজ করছো? রাম অনেক ভেবে ভেবে বলে, হ্যাঁ, একবার করেছিলাম। আমি আমার গার্লফ্রেন্ডের ফোনে একবার লুকিয়ে হিডেন ফেস নামক একটি অ্যাপস ইনস্টল করে দিয়েছিলাম এবং সেই অ্যাপসটির মাধ্যমে আমি তার ফোনের ক্যামেরা অ্যাক্সেস পেয়ে যাই। ফলে সে সারাদিন যেসব সুন্দর মুহূর্ত কাটাতো আমি সেগুলো লুকিয়ে রেকর্ড করে আমি সেগুলো দিয়ে সুন্দর একটা ভিডিও বানিয়ে তাকে সারপ্রাইজ করেছিলাম। মার্টিনের এই আইডিয়াটা বেশ পছন্দ হয়। ফলে মার্টিন সঙ্গে সঙ্গে অনলাইনে সে অ্যাপ সম্পর্কে সার্চ করে এবং রাতে বাসায় এসে তার বউ ঘুমিয়ে থাকার সময় তার বউয়ের ফোনে অ্যাপসটি ইনস্টল করে দেয়। পরের দিন মার্টিন অফিসে এসেই এক্সাইটেড হয়ে তার ল্যাপটপ অন করে সেই অ্যাপসটাতে লগ ইন করে। এরপর তার বউয়ের ক্যামেরা অন করতেই দেখে লিনা ফোনটা পাশে রেখে সবজি কাটতেছে। মার্টিন লুকিয়ে তার বউকে দেখতে পেরে তার খুবই ভালো লাগে। এমন সময় বানশাল নামের এক লোক মার্টিনকে কল করে। আসলে মার্টিন যে চা ফ্যাক্টরিতে কাজ করতো তার পাশে একটি চা ফ্যাক্টরি ছিল। আসলে বানশাল সে চা চাই মানে যেভাবে বানশাল মার্টিনকে বলে, বিজনেসটা সামলাচ্ছ ঠিক তেমন ভাবেই তুমি আমার বিজনেসটাও সামলাও। তখন মার্টিন বলে, সরি স্যার, আমি এটা পারবো না। তখন বানশাল বলে, কেন? তখন মার্টিন বলে, পল শুধু আমার বন্ধু বা শুধু আমার বস নয়, আমার কাছে এর থেকেও অনেক বেশি। পলের বাবা আর আমার বাবা বাল্যকালের খুব ভালো বন্ধু ছিল। তারা আসামে এসে একসঙ্গে একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায় আর আমার বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়। তখন পলের বাবা আমার বাবার যত্ন নেওয়ার জন্য একটা নার্স রাখে, কিন্তু কিছুদিন পর আমার বাবাও মারা যায়। তখন পলের বাবা নিজের সন্তানের মতো করে আমাকে লালন পালন করে বড় করেছে এবং আমাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠায়। আমি পড়াশোনা করে দেশে ফিরলে সে আমাকে একটা বাড়ি কিনে দেয়। শুধু তাই নয়, সে আমাকে আমার ভালোবাসা লিনার সাথে বিয়ে করিয়ে দেয়। এসব শোনার পরও বানশাল মার্টিনকে লোভ দেখাতে থাকলে মার্টিন মুখের ওপর না বলে চলে যেতে ধরে। এসব দেখে বানশাল রেগে যায় আর বলে, মার্টিন, মনে রেখো, তোমার এই অহংকার আমি একদিন মাটিতে মিশিয়ে দিব। একদিন তুমি আমার কাছে এসে চাকরি ভিক্ষা চাইবে। কিন্তু এটা শুনেও মার্টিন সেখান থেকে বাসায় চলে আসে এবং তার বইয়ের সারাদিনের ভিডিওগুলো থেকে কেটে কেটে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও এডিটিং করতে থাকে। কিন্তু হঠাৎ তার বউ শুতে আসলে সে আর এডিট কমপ্লিট করতে পারে না। তো যেহেতু ভিডিও এডিটিং কমপ্লিট হলোই না, সেহেতু সে পরের দিন অফিসে এসে আরো কিছু ফুটেজ নেওয়ার জন্য ক্যামেরা অন করলেই দেখে কে যেন ফোনের পাশে বসে সিগারেট খাচ্ছে। লোকটি সাইটে থাকার কারণে লোকটিকে সেটি তার দেখা যাচ্ছে না। মার্টিন তো ভেবে পাচ্ছে না এই লোকটি কে এবং সে তার ফ্ল্যাটেই বা কেন এসেছে। তো এমন সময় লিনা এসে লোকটির খাতির যত্ন শুরু করলে মার্টিন তো আরো অবাক। তো মার্টিন লোকটির চেহারা দেখার জন্য অস্থির হয়ে পড়লে লোকটি কিছুতেই ফোনের সামনে আসছে না। লে জ্বালা, একটু পর আবার দুজনেই ফোনের আশেপাশ থেকে গায়েব। মার্টিন ভেবে পাচ্ছে না দুজনে কোথায় গেল আর কেনই বা গেল। হঠাৎ কিছুক্ষণ পর লিনা এসে ফোনটা হাতে নিলে
হাঁটতে শুরু করলে মার্টিন ফোনের সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা দুটোই লাগাতার অন করতে থাকলে দেখে লোকটি নেই, মানে সে চলে গেছে। মার্টিন রাতে বাসায় এসে বউয়ের সাথে ডিনার করতে বসলে বউকে জিজ্ঞেস করতে থাকে যে কে বাসায় এসেছিল, কিন্তু মার্টিন কিছুটা সংকোচ বোধ করে। মার্টিন তো ডাইরেক্ট তাকে আর কিছু বলতে পারছে না, কারণ মার্টিন তো লুকিয়ে লুকিয়ে এসব দেখেছে। তাই মার্টিন কৌশল খাটিয়ে বউকে জিজ্ঞেস করে, আচ্ছা আজকে সারাদিন বাসায় কি কি করলে? তো মার্টিন তার বউকে এতটাই বিশ্বাস করে যে এবার তার বউ নিজেই মার্টিনকে লোকটির ব্যাপারে বলবে, কিন্তু ওই লোকটি যে বাসায় এসেছিল সে ব্যাপারে কিছুই বলছে না। এটা দেখে মার্টিনের তো রাতে ঘুম উড়ে যায়। এই টেনশনে রাতে মার্টিনের চোখে ঘুম আসছে না, এমনকি পরের দিন অফিসে এসেও তার মাথা থেকে এই টেনশনটা যাচ্ছে না। তাই মার্টিন আজকেও ল্যাপটপে দেখতে শুরু করে যে তার বউ বাসায় এখন কি করছে। মার্টিন দেখে তার বউ কার সাথে যেন ফোনে কথা বলতেছে। তখন তার বউয়ে কি বলতেছে তা শোনার জন্য মাইক্রোফোন অন করতে ধরলে দেখে সেটা অন হয় না, কারণ সে তার বউয়ের ফোনে অ্যাপসটা ইনস্টল করে দেওয়ার সময় মাইক্রোফোনের অ্যাক্সেসটা অন করতে ভুলে গেছে। লে জ্বালা, এর মধ্যে তার বউ ফোনটা ডাইনিং টেবিলের ওপর রেখে কাকে যেন রিসিভ করতে গেটের দিকে আসে। টেনশনে তো মার্টিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তার বউ ফোনটা রেখে গেছে, তাই কাকে নিতে গেছে সেটাও সে দেখতে পাচ্ছে না। তাই মার্টিন বুদ্ধি খাটিয়ে বউয়ের ফোনে কল করে যাতে বউ ফোনটা নিয়ে আবার সেই লোকটির কাছে যায় আর মার্টিন তার বউয়ের ক্যামেরা দিয়ে সেই লোকটিকে দেখতে পারে। কিন্তু তার বউটি ফোনটা সাথে না নিয়ে টেবিলের ওপরেই রেখে দেয়। গেল তো লিনা ফাইল খুঁজে না পেয়ে সে কথা এসে মার্টিনকে জানায় আর কলটা কেটে দেয়, আর লোকটিকে বাহিরে বের করে দেওয়ার জন্য যেতে থাকে। মার্টিন ভাবে যাক এবার সে লোকটিকে দেখতে পারবে। লিনা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, এই তো, বাট আফসোস লোকটি চলে যাওয়ার সময় লোকটির জাস্ট পাটুকুই দেখা যায়। তো লোকটি চলে যাওয়ার সময় লিনা হাঁপ ছেড়ে বাঁচে ও ভেতরে এসে চেয়ারে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। মার্টিন তো ভেবে পাচ্ছে না এসব কি হচ্ছে। একদিকে কলিজার টুকরা বউকে আড়ালে এসব করতে দেখে মার্টিনের কলিজা তো ছিঁড়ে যাচ্ছে, আবার আসল ঘটনা কি সেটাও বুঝতে না পেরে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। তো মার্টিন এসব নিয়ে টেনশন করতে এসে নতুন দুটো ফোন কিনে বাড়িতে আসলে বউ ঘুমিয়ে গেলে চুপি চুপি তার বউয়ের ফোনটা নিয়ে অ্যাপসটা মাইক্রোফোনের অ্যাক্সেসটা অন করে দেয় এবং তার বউয়ের ফোনে আরেকটি অ্যাপস ইনস্টল করে দেয় যাতে তার বউয়ের ফোনের সকল মেসেজও সে দেখতে পারে। এবার কিনে আনা ফোনগুলোতে সে হিডেন ফেস অ্যাপসটা ইনস্টল করে ফোনগুলোকে রুমের বিভিন্ন জায়গায় সে লুকিয়ে রাখে। দিন মার্টিন অফিসে এসে ক্যামেরাগুলো দেখতেছে, হঠাৎ তার বউয়ের ফোনে আসা একটা মেসেজ মার্টিনের ফোনে আসে। মার্টিন দেখে একটা ছেলে লিনাকে হাই লিখেছে। মার্টিন সেই ছেলের প্রোফাইল পিক দেখে ভাবে এই ছেলেটি আবার কে। এদিকে মার্টিন দেখে লিনা ছেলেটির সাথে চ্যাটিং শুরু করেছে। এদিকে ছেলেটি লিখেছে আমি কি এখন আসবো? লিনা বলে আসো। ছেলেটি বলে কি কাপড় পরে আছো? মার্টিন ভাবে লিনা এমন নোংরা প্রশ্নের কখনোই অ্যান্সার দিবে না, কিন্তু লিনা বলে ব্লু ফ্রক। মার্টিন তো অবাক। ছেলেটি বলে আচ্ছা একটা পিক দাও। মার্টিন ভাবে আর যাই হোক আমার বউ পিক অন্তত দিবে না, কিন্তু এ কি লিনা দেখছি পিকটাও উঠিয়ে দিচ্ছে। এগুলো দেখে মার্টিনের কলিজা যেন ফেটে যায়। তো এভাবে চ্যাট করা শেষে লিনা চ্যাটগুলো ডিলিট করে দেয়। মার্টিন এগুলো দেখে পুরো থ মেরে যায়। একটু পর ছেলেটি লিনাকে কল করলে কলটা মার্টিনের কাছেও আসে। মার্টিন চুপি চুপি সেগুলো শুনতে থাকলে দেখে লিনার কলটি এসে রিসিভ করে। দেখে ছেলেটি বলতেছে ডার্লিং হঠাৎ ইমার্জেন্সি একটা কাজে আটকে গেছি, তাই আমি আজকে আসতে পারবো না। এই বলে ছেলেটি কল কেটে দেয়। এটা দেখে মার্টিন ক্যামেরার দিকে চেয়ে থেকে লিনার রিয়াকশনগুলো বোঝার চেষ্টা করে। এমন সময় হঠাৎ ছেলেটি এসে লিনাকে বলে ডার্লিং সারপ্রাইজড। মনটা তাহলে কি কয়। বউকে সারপ্রাইজ দেওয়ার চক্করে মার্টিনের জীবন আজকে তেনা তেনা, আর অন্যদিকে অন্য একটি ছেলে তার বউকে সারপ্রাইজ করতেছে। তো লিনা ছেলেটিকে রিসিভ করে ভেতরে নিয়ে আসলে ছেলেটি বলে ডার্লিং তোমাকে এই পোশাকে একদম পটাকা লাগতেছে, মনে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত তোমাকে শুধু চেয়ে চেয়ে দেখতেই থাকি। এগুলো শুনে লিনা বলে সুরিয়া প্লিজ স্টপ। ছেলেটি বলে আরে আরে আমার ডার্লিং দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ডার্লিং লজ্জা পেও না, তুমি জানো তুমি যখন নিচু হও তোমার সামনে থেকে তোমাকে দেখলে পরাণ আমার জুড়িয়ে যায়। এগুলো শুনে মার্টিনের বুকের ভিতর যেন দুমড়ে মুচড়ে আসে। এদিকে সুরিয়া খেতে বসে লিনাকে বলে আমি তোমাকে যে প্ল্যানটার বিষয়ে কয়দিন থেকে বলতেছি সে প্ল্যানটার কি হলো? তুমি কোনো সিদ্ধান্তই নিচ্ছ না যে? আরে ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না। মার্টিন তো ভেবে পাচ্ছে না এরা কিসের প্ল্যান করতেছে। এরই মাঝে লিনা বলে ওঠে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সুরিয়া বলে সাব্বাস, তো কি সিদ্ধান্ত নিলে? লিনা বলে আজ না, কালকে বলবো। এই বলে লিনা সুরিয়াকে তাড়াহুড়ো করে বিদায় করলেন অতীতে চলে আসে। আমরা দেখি মার্টিন ও লিনা একই স্কুলে পড়াশোনা করতো আর একে অপরের অনেক ভালো ফ্রেন্ড ছিল। বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে হতে দুজন দুজনকে এতটাই ভালোবেসে ফেলে যে তারা দুজন দুজনাকে ছাড়া বাঁচার কল্পনাই করতে পারতো না। তাই শেষমেশ তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মার্টিনের যেহেতু নিজের বাবা মা বেঁচে নেই,
পলের বাবা দুজনের বিয়ে দিয়ে দিয়েছিল আর সুখী একটা সংসার গড়ে উঠেছিল। সিন বর্তমানে চলে আসলে আমরা দেখি মার্টিন অতীতের সেই ভালোবাসার সিনগুলো মনে করতে থাকে আর মনে মনে পুড়ে যাচ্ছে নীরবে। সিন রাতে আসলে দেখি লিনা লিনা ঘুমাচ্ছে আর মার্টিন অস্থির হয়ে লিনাকে দেখতেছে এবং লিনার কি করবে সেটা ভাবতেছে। পরের দিন মার্টিন অফিসে বসে আসে, এমন সময় সুরিয়ার মেসেজ করে লিনাকে একটা জায়গায় 3টার সময় আসতে বলে। লিনা বলে ওকে। মার্টিন তো অবাক। 2:30 মার্টিন দেখে লিনা সেজে গুজে রেডি হচ্ছে। মার্টিন তো চলে যাচ্ছে। এরই মাঝে লিনা রেডি হয়ে বেরিয়ে পড়লে মার্টিন লিনার ফোনের সামনের ক্যামেরা ও পিছনের ক্যামেরা বারবার চেঞ্জ করে দেখতে থাকে লিনা আসলে কোথায় যায় আর কি করে। তো লিনা হেঁটে অটো থেকে নেমে হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে গিয়ে পরিত্যক্ত একটা বাসায় ঢুকে পড়ে ও দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে মার্টিনের মাথায় তো রক্ত উঠে যায়। তখন সুরিয়া বলে, তো কি সিদ্ধান্ত নিলে ডার্লিং? তখন সুরিয়া বলে, দেখো, লাইফে রিস্ক না নিলে জীবনে ভালো কিছু কখনোই পাওয়া সম্ভব হয় না। তাছাড়া একজনকে পেতে হলে আরেকজনকে তো হারাতেই হবে, তাই না? মার্টিন বুঝতে পারতেছে না এরা কিসের কথা বলতেছে। এরই মাঝে সুরিয়া বলে ওঠে, খুন করতে ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এটা শুনে মার্টিন চমকে ওঠে। সুরিয়া বলে, দেখো, আমি চাইলে নিজেই তোমার স্বামীকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি চাই নিজ হাতেই তুমি তোমার স্বামীকে মারো। আর মনে রেখো, সে বেঁচে থাকলে কখনোই কিন্তু আমরা এক হতে পারবো না। তাই এত না ভেবে চট করে সিদ্ধান্ত নিয়ে নাও। এর মধ্যে লিনা বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি নিজে মার্টিনকে মেরে ফেলবো। এটা শুনে মার্টিনের পায়ের নিচের জমি যেন সরে যায়। সুরিয়া তার পকেট থেকে একটি প্যাকেট লিনাকে দিয়ে বলে, এটা রাতে তোমার স্বামীকে খাবারের সাথে মিশিয়ে দিবে, দেখবে সকালে সে মরে আছে। এরই মধ্যে সুরিয়া বলে, আর হ্যাঁ, তাতেও যদি কাজ না হয়। এই বলে পিস্তল বের করে দেয়। মার্টিন তো আরো অবাক। তার চেয়েও আরো বেশি কষ্টের বিষয় হলো লিনা বন্দুকটা নিল। মার্টিন যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। তো রাতে মার্টিন ঘুমিয়ে গেলে বাহির থেকে সুরিয়া শীষ বাজাতে থাকে। সুরিয়ার শীষ শুনে লিনা চুপি চুপি দরজা খুলে সুরিয়া ভেতরে এসে লিনা বলে, তুমি যখন এসে পড়েছো তো তুমিই গুলি করো। এটা শুনে সুরিয়া মার্টিনের কাছে এসে বালিশ নিয়ে তার মাথার উপর ধরে, কোনো কথা নেই এই। মার্টিন চমকে উঠলে আমরা বুঝতে পারি মার্টিন আসলে স্বপ্ন দেখছিল যে তার বউ তাকে এভাবে মেরে ফেলবে। তাই মার্টিন সঙ্গে তার বন্ধু বেটটিকে কল করে বলে, জানি না তুই কিভাবে বন্দুক ম্যানেজ করবি, কিন্তু কাল সকালে আমার একটা বন্দুক চাই, টাকা কত লাগবে আমি দিব। বেটটি বলে, দোস্ত, তুই দেখিয়ে ভাবিকে সারপ্রাইজ করার কথা ভাবছিস নাকি? মার্টিন করে বলে, হ্যাঁ। এই বলে মার্টিন কলটা কেটে। সকাল হতে মার্টিন কোথায় যাওয়ার জন্য বের হতে দেখলে লিনা তাকে বলে, আরে তো যাচ্ছ? মার্টিন বলে, আমার এক কলেজ অ্যাক্সিডেন্ট করছে, তাকে দেখতে সাঙ্গাপুর যাচ্ছি। লিনা বলে, সাবধানে যেও। এরপর দেখি মার্টিন বেট্টিকের সাথে দেখা করে 1 কাঠি টাকা দিয়ে বলতেছে, বন্দুক কোথায়, তাড়াতাড়ি দে। বেট্টি বন্দুক দিতেই মার্টিন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে টান দিতে থাকলে বেট্টি চিল্লাতে থাকে আর বলে, এটা ভাই, এটা কেন নিলি সেটা তো বলে যা। কিন্তু মার্টিন কোনো কথা না বলে সোজা বাড়িতে ফিরে আসতে দেখে লিনা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যাওয়ার জন্য অটোতে করে চলে যাচ্ছে। এটা দেখে মার্টিন চুপি চুপি লিনাকে ফলো করতে থাকে। মার্টিন বুঝতে পারছে না লিনা আসলে কোথায় যাচ্ছে। এভাবে মার্টিন ফলো করতে করতে লিনার পিছন পিছন যেতে যেতে দেখে লিনা আগে সেই জঙ্গলের ভিতরেই ঢুকতেছে। লিনা জঙ্গলে ঢুকে ওই সেই পরিত্যক্ত বাড়ির ভিতর ঢুকে আবারও দরজাটা লাগিয়ে দেয়। মার্টিন বাড়ির পিছনে এসে জানালা দিয়ে দেখতে চেষ্টা করে। লিনা মন খারাপ করে বসে আছে আর সুরিয়া সামনে দাঁড়িয়ে আছে। সুরিয়া বলে, ডার্লিং, তোমার স্বামীকে তুমি মেরেছো? লিনা বলে, আমি এটা করতে পারছি না। এটা শুনে সুরিয়া রেগে মেগে বলে, পারছি না মানে? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে এত করে সবকিছু বুঝিয়ে দিলাম, প্ল্যান সব ঠিক হয়ে গেল, আর এখন এসে বলছো পাচ্ছি না? এরপর সুরিয়া কিছুটা শান্ত হয়ে বলে, দেখো লিনা, আমি বুঝতেছি তোমার জন্য এটা করা অনেক কঠিন, কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, তাই তোমাকে এটা করতেই হবে। তুমি তোমার স্বামীকে মেরে ফেলো, 6 মাসের মাথায় আমিও আমার বউকে মেরে ফেলবো। ব্যাস, এরপর তুমি আর আমি মিলে একাকার হয়ে যাব, আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। এসব শুনেও লিনা রাজি হচ্ছে না দেখে সুরিয়া বলে, তুমি তোমার ওই অপদার্থ স্বামীর কথাটা ভাবতেছো, যার নিজের একটা বাড়িও নেই, অন্যের দেওয়া বাড়িতে তোমাকে রেখেছে। বাহির থেকে এগুলো শুনলেই মার্টিনের তো রাগ উঠতে থাকে। সুরিয়া বলে, লিনা, আমি তোমাকে রানীর মতো করে রাখবো, আমি তোমাকে এতটা সুখ দিব যে ওই অপদার্থটা তোমাকে কোনোদিনই দিতে পারবে না। এসব শুনে মার্টিনের রাগ কন্ট্রোলের বাইরে চলে যায় আর সুরিয়াকে গুলি করার জন্য বন্দুকটা বের করে ফেলে। এরপর ধ্যাম করে একটা গুলি সুরিয়ার বুক থেকে বের হয়ে যায়, কিন্তু মার্টিন রীতিমতো অবাক, কারণ গুলি তো সে এখনো করেইনি। তাহলে গুলিটা করলো কে? তখন ক্যামেরা ধীরে ধীরে সাইডে আসলে দেখি কি গুলিটা আসলে লিনা করেছে। এটা দেখে আপনার আমার মতো মার্টিন অনেকটা অবাক। লিনা ফোনটা বের করে কাকে যেন কল করে বলে, আমি আপনার কথা মতো কাজটা করে ফেলেছি, এখন আমাকে কি করতে হবে বলুন। এটা শুনে মার্টিন তো রীতিমতো অবাক। এটা শুনে লোকটি লিনাকে কি যেন বললে লিনা বলে, ওকে, আপনি আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। এটা বলে লিনা রাস্তায় দাঁড়িয়ে থেকে কার জন্য অপেক্ষা করতে থাকলে কিছুক্ষণের মাঝেই একটা লোক গাড়িতে করে লিনার কাছে এসে এবং লিনা সেই লোকটির গাড়িতে উঠে বসে। মার্টিন এদিকে লিনার ওই ফোনের অ্যাপসটা অন করে তাদের কথা শোনার চেষ্টা করলে মার্টিন দেখে লোকটি আর কেউ নয়, সেই বানশাল, যে মার্টিনকে জব অফার করেছিল। তো লিনা বানশালকে বলতেছে, স্যার, আপনার তো কাজ হয়ে গেছে।
এবার প্লিজ আমার ভিডিওটি ডিলিট করে দিন। বানশান বলে, আমি তো আগেই ডিলিট করে দিয়েছি, কিন্তু ওই হারামি রেখে দিয়েছিল। এখন তুমি ওকে মেরে ফেলেছো, সো তোমার সব টেনশন এখন শেষ। এখন তুমি শুধু ওর লাশটাকে যেখানে খুশি ফেলে দিয়ে চলে যাও। রিনা বলে, স্যার এটা আমাকে কেন করতে হবে? বানশান বলে, শেষ এই কাজটিকেই করো, এরপর তোমার মুক্তি। লিনা বলে, ঠিক আছে স্যার। এই বলে লিনা গাড়ি থেকে নিচে নেমে আসে। আবার সেই পরিত্যক্ত রুমে ফিরে আসে এবং সেই লাশটিকে টেনে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়ে হয়ে কিছুতেই এত শক্তি পায় না। লিনা এখানে বসে হতাশায় হাউমাউ করে কাঁদতে শুরু করলে হঠাৎ সেখানে মার্টিন হাজির হয়। মার্টিনকে দেখে লিনা তো অবাক। মার্টিন রেগে মেগে বলে, এই ছেলেটির সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? আর বানশালের সাথেই বা তোমার কিসের সম্পর্ক? আর কেনই বা তুমি এই ছেলেটিকে মেরে ফেললে? প্লিজ জবাব দাও। লিনা চুপ করে থাকে। তখন মার্টিন বলে, এই ছেলে কি কি কোনো তোমার ভিডিওর জন্য তোমাকে ব্ল্যাকমেল করছিল? লিনা মাথা নাড়ায়। মার্টিন ঝটকা খেয়ে যায়। মার্টিন কাঁপা কাঁপা স্বরে বলে, সেটা কি কোনো গোপন ভিডিও? লিনা মাথা নাড়ালে মার্টিন আর সহ্য করতে পারে না। মার্টিন খেপে গিয়ে বলে, তুমি তার সাথে এসব করেছো? তোমার লজ্জা করে না? ছি, আমি তোমাকে কতটা সম্মান ও ভালোবেসেছি, অথচ তুমি এতটা নিচে নেমে গেছো। কোথায় সে ভিডিও? আমি দেখতে চাই, তোমার ফোনটা দাও। মার্টিন লিনার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সেই ভিডিওটা দেখতে শুরু করে। মার্টিন দেখে সেটা তো লিনার গোপন ভিডিও নয়, এটা তো মার্টিনের গোপন ভিডিও। মানে ভিডিওতে মার্টিন তার অফিসের হিসাব রক্ষকের সাথে ওইসব করতেছে। আর এটা দেখে মার্টিন বলে, আরে বানশাল চক্রান্ত করে এই মীরাকে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি তো মীরার সাথে কিছুই করিনি। এখন দেখছি বানশাল অন্যজনের ভিডিও এটার সাথে এডিট করে লাগিয়ে দিয়েছে। এই বলে মার্টিন অস্থির হয়ে পড়ল। লিনা বলে, আমার বিশ্বাস ছিলই তুমি এটা নয়, কিন্তু লোকে তো আর এটা বুঝবে না, তাই বানশাল এই সুরিয়ার মাধ্যমে ওই ভিডিওটা আমার কাছে পাঠালে আমি চিন্তায় পড়ে যাই। বানশাল আমার সাথে দেখা করেও জানাই তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো সেই ফ্যাক্টরি সে বন্ধ করে দিবে, এবং সে চাই তুমি তার ফ্যাক্টরিতে জব করো। আমি যদি তাকে সাহায্য করি তাহলে সে এই ভিডিওটি সে ডিলিট করে দিবে। এরপর সে আমার থেকে তোমার ফ্যাক্টরির গোপন কিছু নথিপত্র ফাইল চায়, যেগুলো তুমি বাসায় লুকিয়ে রেখেছো। সাথে এটাও বলে যে আমি এসব তোমাকে জানালে সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ভাইরাল করে দিবে। তখন আমি বাধ্য হয়ে তার কথাতে রাজি হয়ে যাই, আর আমি সে তোমার এই ফ্যাক্টরির কাগজগুলো খুঁজে খুঁজে বের করে সুরিয়াকে দিই। কিন্তু এরই মাঝে আমার ওপর সুরিয়ার কুনজর পড়ে যায়। সে হঠাৎ একদিন বলে আমাকে নাকি তার খুব ভালো লাগে, সে আমাকে বিয়ে করতে চায়। আমি রাজি না হতে চাইলে সে বলে, দেখো তোমার স্বামী তোমার আড়ালে অফিসের কলিগদের সাথে সম্পর্কে জড়িয়েছে, সে আর তোমাকে ভালোবাসে না। আমি যখন এসব বানশালকে জানালাম যে সুরিয়া আমার সাথে এসব করতেছে, তখন বানশাল আমাকে কয়েকদিন এসব সহ্য করতে বললেন। এসব শুনে আমি চুপচাপ সুরিয়ার এসব কিছু সহ্য করতে থাকি। তখন সুরিয়া ভেবে নিল যে আমিও বুঝি হয়তো তাকে পছন্দ করি, এবং আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। এবং সে আমাকে দিয়ে তোমাকে মেরে ফেলার প্ল্যান শুরু করে, আর আমাকে একটা বন্দুক ধরিয়ে দেয়। আমি এসবে অতিষ্ঠ হয়ে বানশালকে জানাই। বানশাল সবকিছু জেনে বলে, কি সে এত দূর চলে গেছে? ওকে একটা কাজ করো, ওর দেওয়া বন্দুক দিয়ে ওকেই মেরে ফেলো। এটা শুনে আমি চমকে যাই। বানশাল বলে, আরে ভয় পেও না, আমার কিচ্ছু হবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি, আমি সব সামনে নিব। কিন্তু আমি এসব শোনার পরেও কিছুতে এটা করার সাহস পাচ্ছিলাম না। তখন আমি বন্দুকটা সুরিয়াকেই ফেরত দিতে আসছিলাম, কিন্তু সে তোমার সম্পর্কে এত বাজে বাজে কথা বললো যে আমি সেগুলো আর সহ্য করতে পারিনি, আর আমি নিজেকে সামলাতে না পেরে ওকেই গুলি করে ফেলি। এসব শুনে মার্টিনের তো মাথা ধরে যায়। সে এখন কি করবে সেটা নিয়ে ভেবে নিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে করে লিনাকে বাসায় নামিয়ে দেয়। এরপর মার্টিন গাড়ি নিয়ে একাই নিরিবিলির একটা জায়গায় এসে সেই বন্দুকটা লেকের পানিতে ছুঁড়ে মারে, আর জঙ্গলে সেই ঘরে এসে সুরিয়া টেনে হিসড়ে তোলার চেষ্টা করে। তখন মার্টিনের ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। মার্টিন বুঝতে পারে এটা বানশাল, তাই সে ফোনটা রিসিভ না করে পকেটে ফোনটা রেখে দেয়। এরপর সুরিয়ার লাশটিকে টেনে গাড়িতে নিয়ে এলে টিকিতে তুলতে আবার আননোন নাম্বার থেকে কল আসে। মার্টিন রেগে মেগে কলটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব না পেলে কল কেটে দিয়ে গাড়ি থেকে ওখান থেকে রওনা দেয়। মার্টিন জঙ্গলে এসে একটা কবর খুঁড়ে সেখানে সুরিয়ার লাশটাকে সেখানে নামাতেই আবার মার্টিনের ফোনে কল আসে। তখন মার্টিন কলটা রিসিভ করে রাগের মাথায় গালিগালাজ করতে শুরু করলে বানশাল চুপচাপ কলটা কেটে দেয়। তো মার্টিন সুরিয়াকে দাফন কাফন করে রেগে মেগে বাসায় ফেললে রিনা বলে, মার্টিন কি হয়েছে? মার্টিন রেগে মেগে বলে, বানশাল যে কতটা বাজে লোক তা তোমার আইডিয়াও নেই। বানশাল হয়তো নিজেই তোমার পিছনে লাগিয়ে দিয়েছিল এসব করার জন্য, এবং বানশাল নিজেই হয়তো সুরিয়াকে সে বন্দুকটা দিয়েছিল আর আমাকে মারার জন্য তোমাকে পেশা দিতে বলেছিল, যাতে তুমি ক্ষিপ্ত হয়ে সুরিয়াকেই মেরে ফেলো আর আমরা খুনের দায়ে ফেসে যাই। এসব শুনে রিনা টেনশনে পড়ে গেলে মার্টিন সান্ত্বনা দিয়ে বলে, থাক, তোমাকে আর এসব নিয়ে টেনশন করতে হবে না, এখন থেকে আমার কাছে আর কিছু লুকাবে না, তাহলেই হবে। এটা শুনে লিনা থেমে যায় আর চলে যেতে থাকলে মার্টিনকে বলে, মার্টিন, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। বানশালের কথা মতো আমি তোমার ফোনে হিডেন ফেস নামক একটা অ্যাপস ইনস্টল করে দিয়েছিলাম। এটা শুনে মার্টিন চমকে যায় আর তাড়াহুড়ো করে তার ফোনটা বের করে দেখে, হ্যাঁ, সে অ্যাপসটি ইনস্টল করা। এই রে, কাম সারছে। এর মানে মার্টিনের ফোনের ক্যামেরার অ্যাক্সেস বানশালের কাছে ছিল। এবার আমরা বুঝতে পারি এরই জন্য মার্টিন সুরিয়ার লাশটা নিয়ে যাওয়ার সময় বানশাল বারবার মার্টিনকে কল করছিল, যাতে মার্টিন ফোন থেকে পকেট থেকে ফোনটা বের করে আর বানশাল মার্টিনের ফোনের ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে পারে ও সেগুলো রেকর্ড করে নিতে পারে। লাউ ঠেলা, গোপন ভিডিও থেকে বাঁচতে গিয়ে এখন খুনের ভিডিওতে ফেসে গেল। মার্টিন
তো মার্টিন বাহিরে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে তাড়াহুড়ো করে জানালায় এসে দেখে পুলিশ তার বাড়ির সামনে চলে এসেছে। এটা দেখে মার্টিন লিনাকে বলে, তুমি পুলিশের কাছে কিছুতেই মুখ খুলবে না। এই বলে মার্টিন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সিন কাট হলে দেখি টিভিতে নিউজ প্রচার হচ্ছে যে মার্টিনের সাথে তার অফিসের হিসাবরক্ষকের একটা সম্পর্ক ছিল। এটা মীরার স্বামী জানতে পেরে মার্টিনকে সতর্ক করতে মার্টিনের বাড়িতে যায়, কিন্তু মার্টিন ক্ষিপ্ত হয়ে সুরিয়াকে খুন করে জঙ্গলে তাকে দাফন করে দেয়। পুলিশ তদন্ত করে মীরার ও মার্টিনের একটা গোপন ভিডিও পেয়েছে, যা থেকে মীরার ও মার্টিনের অবৈধ সম্পর্ক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লাউঠালা বানশ এমন চাল চেলেছে যে পুরো গেমটাই পাল্টে দিয়েছে। সিন চলে আসে মার্টিনের বন্ধু পলের কাছে। এটা সেই পল যেই পলের ফ্যাক্টরিতে মার্টিন কাজ করে। তো পল ইউটিউবে এসব নিউজ দেখে মার্টিনকে কল করে বলে, তুই এসব কি করেছিস? টিভি নিউজে আমাদের ফ্যাক্টরির নামে বদনাম রটতেছে, আমাদের ফ্যাক্টরি তো বন্ধ হয়ে যাবে। মার্টিন বলে, বিশ্বাস কর দোস্ত, আমি এসব করিনি। আসল ঘটনা ফোনে বলে তোকে বোঝাতে পারবো না, তাই তোর সাথে দেখা করে তোকে সব খুলে বলবো। এই বলে মার্টিন কলটা কেটে দেয়। এরপর মার্টিন বানশালের সন্ধানে বেরিয়ে পড়লে অনেক লুকিয়ে লুকিয়ে অনেক খোঁজাখুঁজির পর বানশালের দেখা পায়। তো বানশাল লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। এটা দেখে চুপি চুপি মার্টিন বানশালকে ফলো করলে দেখে বানশাল কেন জানি তার বন্ধু পলের বাংলোতে ঢুকতেছে। মার্টিন ভেবে পাচ্ছে না কাহিনী কি। এরই মাঝে পল বানশালের সাথে দেখা করতে আসে। ও হেসে হেসে কথা বলতে শুরু করে। লাউ ঠেলা বানশাল ও পলের মধ্যে দেখতেছি গভীর সম্পর্ক। তো পল আর বানশালের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ চলতেছে মার্টিন বুঝতে না পেরে ভাবে আমি পলের রুমে গিয়ে বসি, পল রুমে ফিরলে আমি ওর কাছ থেকে সব শুনবনি। কিন্তু মার্টিন চুপি চুপি পলের রুমের ভিতর ঢুকতেই দেয়ালে দেখে কিছু নোট দেখে চমকে ওঠে। সে দেখে এ যাবৎ তার সাথে যা যা ঘটেছে সবকিছুর প্ল্যানিং এখানে খুব সুন্দরভাবে করা আছে, আর এই প্ল্যানিং মোতাবেকই তার সাথে এই সব কিছু হচ্ছে। লাউ ঠেলা পলের প্ল্যানিং কি তাহলে সব এসব হচ্ছে? তো মার্টিন পলের বাড়িতে পাশে থাকা ল্যাপটপ অন করতেই দেখে ডিসপ্লের ওপর ডেইলি অডিও ফাইল নামে একটা ফোল্ডার। মার্টিন সেটা ওপেন করে দেখলে ভয়েস মেসেজগুলো প্লে করলে শুনে সেগুলো তো রামের ভয়েস। রাম মানে সেই ছেলে যার কাছ থেকে মার্টিন হিডেন ফেস সম্পর্কে জানতে পেরেছিল। তো মার্টিন ভয়েস মেসেজগুলো শুনতে থাকলে সে দেখে রাম একটা ভয়েস মেসেজে পলকে বলতেছে, স্যার আমি আপনাকে আপনার প্ল্যান মোতাবেক মার্টিন স্যারকে হিডেন ফেস সম্পর্কে বলেছি। লাউ ঠেলা রাম, তাহলে রামও এদের দলের লোক? তো মার্টিন এগুলো শুনতেছে। এমন সময় পল রুমের ভেতরে আসে এবং খেতে বসে, কিন্তু পাশের রুমে আওয়াজ শুনে ধীরে ধীরে সেদিকে গেলে সে দেখে মার্টিন সেখানে আছে। হঠাৎ মার্টিনকে দেখে সে চমকে ওঠে। পল ভ্যাবাচেকে খেয়ে বলে, মার্টিন তুই কখন আসলি? মার্টিন কোনো জবাব না দিয়ে বলে, রেগে মেগে পলের দিকে এগোতে থাকলে পল বুঝে যায় মার্টিন সব জেনে গেছে। তো পল ধ্যাম করে মার্টিনকে আক্রমণ করে বসলে দুজনের মধ্যে তুমুল মারামারি চলতে থাকে। তো অনেকক্ষণ মারামারি চলার পর শেষমেশ মার্টিন পলকে মাটিতে ফেলে দিয়ে একটা চাকু পলের গলায় ধরে বলে, বল তুই এসব কেন করেছিস? তখন পল ভয়ে সবকিছু বলতে থাকে। তোকে গল্প শোনানো হয়েছিল যে আমার বাবারা দুজন বন্ধু ছিল, তোকে এসব মিথ্যা কথা বলা হয়েছিল। তোকে মিথ্যা গল্প শোনানো হয়েছিল যে তোর বাবা আমার বাবার ফ্যাক্টরিতে কাজ করে, আসলে আমার বাবাই তোর বাবার ফ্যাক্টরিতে কাজ করতো। ল্যাও ঠেলা, তো তোর বাবা ভিনচেন আমার বাবাকে পুরো ফ্যাক্টরিটা চালানোর দায়িত্ব দিলে আমার বাবা খুব ভালো করে দায়িত্ব পালন করছিল। কিন্তু তোর বাবা অ্যাক্সিডেন্ট করে যখন মাসের পর মাস তোর বাবা যখন শয্যাশায়ী হয়ে মাসের পর মাস পড়েছিল, বুঝতে পারে তোর বাবার কাছের আত্মীয় স্বজন বলতে কেউই নেই। আমার বাবা এই সুযোগটা কাজে লাগিয়ে তোর বাবার সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। এসব শুনে মার্টিন বলে, তোরা আমার বাবাকে প্ল্যান করে মেরে ফেলেছিস তাই না? পল কোনো জবাব দেয় না। মার্টিন ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে তোরা আমাকে এতদিন বেঁচিয়ে রেখেছিস কেন? বল, জবাব দে। এর পেছনে অনেক বড় একটা কাহিনী আছে। মার্টিন যেই না বলে কারণটা কি, তখনই পেছন থেকে লাঠি দিয়ে এই ধ্যাম কে যেন মার্টিনের মাথায় মেরে দিয়েছে। মার্টিন ধীরে ধীরে সামনে তাকালে দেখে এটা পলের বাবা।
তো মার্টিন বলে, আঙ্কেল আপনারা কেন এসব করছেন? আমি আপনাদের এতটা ভালোবাসি যে আপনারা বললে স্বেচ্ছায় আমি সব সম্পত্তি দিয়ে দিতাম। আঙ্কেল বলে, বেটা এসব মুখে বলা সহজ কিন্তু করা কঠিন। 300 একরের চা বাগান চাইলেই তো কাউকে দিয়ে দেওয়া যায় না। চাইলেই কি তুমি দিয়ে দিতে? আর আমি কোনো রিস্ক নিতে চাইনি। তখন পলকে বলে, পুলিশ মার্টিনকে খুঁজে পাচ্ছে না, চলো পুলিশকে হেল্প করো, মার্টিনকে আটকে রেখে পুলিশকে কল করো। এটা শুনে মার্টিন সবাইকে মেরে মুড়ে ওখান থেকে পালিয়ে যায়। মার্টিন রাত 4টায় কার দরজায় যেন নক করে। বেট্টি দেখে এটা মার্টিন। মার্টিন বলে, দোস্ত আমার একটা উপকার কর। বেট্টি বিরক্ত হয়ে বলে, তুই বউকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে আমার কাছে বন্দুক নিয়ে পুরো নিউজ মিডিয়াকে সারপ্রাইজ করে দিলি। এখন কি আমার কাছ থেকে যুদ্ধ বিমান চাচ্ছিস পুরো বিশ্বকে সারপ্রাইজ দেওয়ার জন্য? মার্টিন বলে, প্লিজ দোস্ত আমাকে ভুল বুঝিস না, আমি পরে তোকে সব খুলে বলবো। জরুরি একটা দরকারে আমাকে এখন পালারামপুরে যেতে হবে, কিন্তু আমি ড্রাইভিং করা শুরু করলে পথের মাঝে পুলিশের কাছে ধরা খাবো। তাই প্লিজ তুই আমাকে ড্রাইভিং করে পৌঁছে দিয়ে আয়। এরপর দেখি বিট্টি গাড়ি চালিয়ে মার্টিনকে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে এরা সকালে গিয়ে পালারামপুরে পৌঁছায়। এরপর মার্টিন একটা পুরনো বাড়িতে ঢুকে সেখানকার সকল ফাইল তছনছ করে দেখতে শুরু করে আর বলে, এটা আমাদের পুরনো বাড়ি, আমার বাবা প্যারালাইসিস হয়ে এখানেই পড়েছিল। আসলে মার্টিন তার বাবার রেখে যাওয়া সকল ফাইল ও ডকুমেন্ট ঘেটে তার বাবার অতীতটা বোঝার চেষ্টা করছিল। তো ফাইল ঘাটতে গিয়ে মার্টিন দেখে ভিনসেন্ট আসামের একটা চার্চের পাজারের সাথে তার বাবা নিয়মিত চিঠি আদান প্রদান করতেন। এটা দেখে মার্টিন সেই চার্চের নাম লিখে গুগল সার্চ করলে ফোন নাম্বার কালেক্ট করে কল দিলে এরপর ফাদার রোমানের সাথে কথা বলার জন্য ফাদার রোমানের নাম্বারটা নেয়। তো ফাদারকে কল করে মার্টিন বলে, ফাদার আমি ভিনসেন্টের ছেলে মার্টিন। ফাদার কিছুক্ষণ ভাবার পর মার্টিনকে চিনতে পারলে ফাদার বলে, বাবা তুমি? এরপর মার্টিন বলে, ফাদার আপনি কি আমার বাবাকে চিনতেন? তখন ফাদার হেসে বলে, মার্টিন তোমার বাবা শুধু আমার চেনা না, আমার খুব কাছের মানুষ ছিল, এবং সে চার্চের সবারই খুব কাছের মানুষ ছিল। তিনি চার্চের সবাইকে নিজের পরিবার বলে মনে করতেন। তা না হলে সে কি তার 300 একর জমির চা বাগান চার্চের হেফাজতে রেখে যেতেন? এটা শুনে মার্টিন বলে, চার্চের হেফাজতে রেখে গেছে মানে? ফাদার অবাক হয়ে বলে, কেন তুমি এসব কিছু জানতে না? মার্টিন বলে, না তো। ফাদার বলে, তোমার বাবা তার 300 একরের জমির চা বাগান এবং তার সকল সম্পত্তি চার্চের নামে উইল করে গেছেন, যে তুমি মারা গেলে এগুলো সব চার্চের নামে হয়ে যাবে। এটা শুনে মার্টিন তো অবাক, সাথে পাশ থেকে এগুলো শুনে বেট্টিও অবাক। তো ফাদারের সাথে কথা বলা শেষ করে মার্টিন বের হতে থাকলে মিনমিন করে বলতে থাকে, আমি তো এই প্রশ্নের উত্তরটা পেলাম যে কেন তারা আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমি মারা গেলে আমার বাবার সব সম্পত্তি ওই চার্চের নামে হয়ে যাবে। কিন্তু আমি এটা বুঝতেছি না কেন তারা পুলিশের হাতে আমাকে তুলে দিতে চাইছে। এদিকে বেট্টি 300 একরের কথা শুনে সেই থেকে থ মেরে আছে। বেট্টির হুঁশ ফিরলে বেট্টি বলে, আরে বাপরে, 300 একরের চা বাগান, তাও আবার আসামে! তার মানে দোস্ত তুই তো কোটিপতি। ধ্যাৎ, এটা যদি একদিন আগে জানতে পারতাম তাহলে পুলিশের হাত থেকে তোকে বাঁচিয়ে নিতাম, কিন্তু এখন তো কিছু করার নেই, যা কাম করার তা করে ফেলেছি। মার্টিন অবাক হয়ে বলে, কি করেছিস? বেট্টি বলে, তুই ভেবেছিস পুলিশ হয়তো আমাদের বন্ধুত্ব সম্পর্কে জানবে না, কিন্তু পুলিশ কেমনে জানি জেনে গেছে যে আমি তোর ফ্রেন্ড। তাই গতকাল পুলিশ আমার বাড়িতে এসেছিল। স্কিন তখন ফ্ল্যাশব্যাকে যায়। পুলিশ ব্যক্তিকে হুমকি ধামকি দিয়ে মার্টিনের খোঁজ জিজ্ঞেস করছিল, কিন্তু ব্যক্তি বলতেছে, স্যার সে মাঝে মাঝে বারে মদ খেতে আসে, সেখানেই তার সাথে আমার পরিচয়, সে আমাকে ফ্রিতে মদ খাওয়াই, তাই তার সাথে একটু মিল দেই, এর বাহিরে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্যার সত্যি বলছি, মদের কসম। এটা শুনে পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম, তবে সে তোর বাসাতে আসলে অবশ্যই আমাদের জানাবি। আমি তোর বাসার রাস্তায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আমি যদি দেখি সে তোর বাসায় এসেছিল কিন্তু তুই আমাদের জানাসনি, তাহলে তোকে আগে জেলে ঢুকাবো, একথা তুই মনে রাখিস। সিন বর্তমানে আসলে বেট্টি মার্টিনকে বলে, জেলের কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি এসব ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এখানে আসার আগেই পুলিশকে এখানের লোকেশন জানিয়ে দিয়েছি। দোস্ত আমার ভুল হয়ে গেছে। এটা শুনে মার্টিন তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যেতে চায়। বেটি তখন চিল্লে চিল্লে মার্টিনকে বলে, দোস্ত আমি জানতাম না তুই 300 একরের জমির চা বাগানের মালিক, প্লিজ আমাকে ক্ষমা করে দে। মার্টিন কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে পুলিশও তার পেছন করতে থাকে। হাওয়া চলতেছে তো চলতেছেই। মার্টিন পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলেও শেষমেশ পুলিশের কাছে ধরা পড়েই যায়। এর কিছুদিন পরেই আমরা দেখি টিভি ও পত্রিকায় নিউজ, অবৈধ সম্পর্কের জেরে সুরিয়া নামক এক
পলাতক থাকা মার্কিনকে ধরে ফেললো পুলিশ, গ্রেফতার করেছে ও, এবং খুন করা, লাশকে গুম করা ও প্রমাণ লুটপাট এবং পলাতক থাকা এই 4টি অপরাধে আদালত তাকে সেকশন 292, 300 ও 302 ও 120 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। লেউঠালা, বিনা দোষে যাবজ্জীবন, জীবন যৌবন সব শেষ। তো কি ভাবতেছেন মুভি এখানেই শেষ? নো বস, কি করতাম না, মুভি শেষ নয়, আসল ধামাকা তো কেবল শুরু হলো। তো সিন 2.5 বছর পরে এসে দেখলে আমরা দেখি মার্টিন কাকে যেন বলতেছে, আমি বুঝে গেছি আমি যতদিন বেঁচে আছি তারা আমার সম্পত্তি ভোগ করতে পারবে, তাই তারা আমাকে না মেরে মাস্টার প্ল্যান করে আমাকে জেলে বন্দি করে দিয়েছে। তারা কি ভেবেছে আমি সারা জীবন জেলে বসে এই অসহ্য জীবনযাপন করব, অসহ্য যন্ত্রণায় আমি প্রতিটা দিন কাটাবো, আর তারা আমার সম্পত্তি নিয়ে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে? না, আমি এটা কিছুতেই হতে দিব না। তুমি যেভাবেই হোক ভালো একটা আইনজীবী খুঁজো আর আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। তখন ক্যামেরা ঘুরে গেলে আমরা দেখি, আরে এটা তো লিনা। তো এসব শুনে তার কলিজার টুকরো বউ কাঁদতে থাকে, কারণ খুনটা লিনা করেছিল, অথচ মার্টিন সেই খুনের দায়টা নিজের কাঁধে নিয়ে আজ জেল খাটতেছে। তো তখনই একজন পুলিশ এসে বলে, লিনা থমাস। এটা শুনে লিনা পেছন ফিরে তাকায়। পুলিশটি বলে, আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন আসতে পারেন। মার্টিন লিনা থমাস নামটি শুনে অবাক হয়, কারণ লিনা সর্বপ্রথম মার্টিনের স্কুলে যখন ভর্তি হয়েছিল সেদিন নিজেকে লিনা মহাদেবর নামে পরিচয় দিয়েছিল, এবং এরপর পুরো জীবন জুড়ে সেই স্কুল লাইফে সে নিজেকে লিনা মহাদেবর বলেই পরিচয় দিত। লিনা মার্টিনকে বলেছিল তার বাবার নাম মহাদেবর আর তার মায়ের নাম লক্ষ্মী। সে যখন ছোট ছিল তখনই তার মা বাবা দুজনেই মারা গেছে। এরপর থেকে তার চাচা তাদেরকে লালন পালন করতেছে। সে থেকে মার্টিন লিনাকে আজ পর্যন্ত লিনা মহাদেবর নামে চিনে। ও জানে আসলে লিনার আসল নাম লিনা থমাস। এটার কাহিনী কি? তখন সিন লিনার ছোটবেলায় নিয়ে গেলে আমরা দেখি লিনা আসলে এতিম নয়, সে রবিন থমাসের মেয়ে, অর্থাৎ পল তার নিজের ভাই। লেউঠালা, এটা কোনো কথা? আসলে পলের বাবা যখন মার্টিনের বাবাকে মেরে ফেলেছিল তখন মার্টিন অনেক ছোট ছিল। তখনই পলের বাবা মাস্টার প্ল্যান করে মার্টিনকে বিদেশে লেখাপড়া করতে পাঠায়, আর এর ফাঁকে তার নিজের মেয়ে লিনা বড় হওয়ার অপেক্ষাতে থাকে। লিনা বড় হয়ে গেলে লিনার বাবা লিনাকেও প্ল্যানে সামিল করে নেয়। মার্টিনকে প্রেমের জালে ফাঁসানোর জন্য পলের বাবা লিনাকে সেই সেম স্কুলে ভর্তি করিয়ে দেয় যে স্কুলে মার্টিন পড়াশোনা করত। ব্যাস সেখান থেকেই লিনা ও মার্টিন একসাথে ফেক পরিচয়ে পরিচিত হয় এবং প্রেমের জালে ফাঁসাতে থাকে। এরপর বাকি সব তো জানেনি। সিন বর্তমানে আসলে দেখি লিনা থমাস নামটি শোনার পর মার্টিন ঝটকা খেয়ে লিনার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে লিনাও বুঝে যায় মার্টিন নামের বিষয়টি ধরে ফেলেছে। এখন অভিনয় করে আর কোনো লাভ নেই, তাই সে আসল রূপে ফিরে আসে আর চিরচেনা রূপ ছেড়ে অন্য একটা রূপ ধারণ করে। মার্টিন তো অবাক। লিনা তখন বলে, আমি জানি তুমি এখন ভাবতেছো আমি কি তাহলে রবিন থমাসের মেয়ে? হ্যাঁ, তুমি ঠিকই ভাবতেছো, আমি রবিন থমাসেরই মেয়ে। আমরা পুরো পরিবার মিলেই তোমাকে ফাঁসিয়েছি। এসব শুনে নিশ্চয়ই তুমি রেগে মেগে ভাবতেছো তুমি জেল থেকে বের হয়ে আমাদের উপর বদলা নিবে। ভুলেও এমনটা ভেবো না, কারণ তুমি জেল থেকে কোনোদিন বেরিয়ে হতে পারবে না। এই জেলেও তোমার উপর আমাদের 24 ঘন্টার নজর আছে। আর হ্যাঁ, তোমাকে জেলে বসে পাগল বানানোর সকল ব্যবস্থাও করা হয়েছে। খুব শীঘ্রই তুমি পাগল হতে চলেছো। এসব শুনে মার্টিন তো রীতিমতো অবাক। লিনা বলে, তুমি এখন আমাদের হাতে খেলনা পুতুল। আর হ্যাঁ, কখনো ভুলেও জেল থেকে পালানোর ব্যর্থ চেষ্টা করো না, কারণ তোমার উপর আমাদের 24 ঘন্টা নজর আছে। এই বলে লিনা মার্টিনের দেওয়া বিয়ের আংটিটি খুলে মার্টিনের সামনে রেখে দেয়। এটা বলে লিনা সেখান থেকে সেই একটা অস্থির পাট নিয়ে সেখান থেকে চলে যায়। মার্টিন ভেতরে এসে লিনার দেওয়া বলা সেসব কথাগুলো নিয়ে ভাবতে থাকে, এবং মার্টিন আশেপাশে তাকালে দেখে সত্যি জেলে এমন বেশ কিছু লোক আছে যারা মার্টিনের ওপর গোপনে সবসময় নজর রাখছে। এসব দেখে মার্টিন অসহায় হয়ে লিনার ফিরিয়ে দেওয়া আংটিটা দেখতে থাকে, আর স্ক্রিনটা অন্ধকার হয়ে যায়। কি ভাবতেছেন মুভি এখানেই শেষ? নো বস, সিন চলে আসে কয়েক বছর পর। একদিন মার্টিন জেলে বসে সবার সাথে খাবার খাচ্ছে, হঠাৎ বেট্টি পিছন থেকে ডাক দেয়। মার্টিন অবাক হয়ে বলে, তুই জেলে কেন? বেট্টি বলে, আমি তোকে হেল্প করার জন্য এখানে এসেছি। তোকে জেল থেকে বের করতে পারবে এমন একটা লোক পেয়েছি। তো সেই লোকটি এখন এখানে জেলেই আছে। আমি তাকে তোর সম্পর্কে সব জানিয়েছি। এখন চল, তুই তার সাথে দেখা করবি। এই বলে মার্টিন আর বেট্টি সেই লোকটির সেলের কাছে এলে, ভাই তোমার সাথে দুজন লোক দেখা করতে এসেছে। এটা শুনে লোকটি ধীরে ধীরে ক্যামেরা ফোকাসে চলে আসলে আমরা দেখি। তখন ব্যক্তি বলে, ভাই আমি আপনাকে আমার যে বন্ধুটার কথা বলেছিলাম এই সেই আমার বন্ধু। তখন লোকটি মার্টিনকে কাছে নিয়ে বলে, ব্যক্তি কি তোমাকে জানিয়েছে যে আমি কে? এই লোক অনেক ক্ষমতাধর একটি লোক। তখন সেই লোকটি বলে মার্টিনকে যে তোমার তো অনেক টাকার সম্পদ, আর সেগুলো আত্মসাৎ করার জন্য একদল লোক চক্রান্ত করে তোমাকে জেলে ঢুকিয়ে রেখেছে। বলে রাইট? তখন মার্টিন বলে হ্যাঁ। তখন লোকটি বলে, তা কত টাকা সম্পত্তি আছে? মার্টিন বলে, আসামে 300 একরের চা বাগান। এটা সে বলে, ও আচ্ছা,
আর আমি যদি তোমাকে জেল থেকে বের করে দিই আর তোমার সম্পদগুলো তোমাকে ফিরিয়ে দিই, তো বিনিময়ে তুমি আমাকে কি দিবে? মার্টিন বলে ওঠে, 100 একর জমি। ভাই তো রীতিমতো শখ। ব্যাস, কোনো কথা নেই। জেলের ভেতর মার্টিনের ওপর যারা নজর রাখতো তাদের ওপর রামধলাই শুরু হয়ে যায়। পরের দিন ওই ভাই বলে, মার্টিন, আমরা জেলের জামিন পেয়ে গেছি। 10 দিনের মাঝে আমরা জেল থেকে বের হব। থমাসের ফ্যামিলি তোমাকে 24 ঘন্টা নজরদারিতে রেখে তোমাকে যেভাবে মানসিক টর্চার করতো, তুমি চেয়েছো তুমিও তাদেরকে সেভাবে নজরদারিতে রেখে মানসিক কষ্ট দিবে। সেটা হয়ে গেছে। আমার লোক অলরেডি তাদেরকে নজরদারিতে রেখেছে। তারা জানিয়েছে তোমার শ্বশুরের পরিবার এখন আসাম থেকে মহীশূরে থাকে। তোমার শ্বশুরের কি যেন একটা চিকিৎসা চলতেছে, আর পল আসাম আর মহীশূর থেকে যাতায়াত করতেছে। ও হ্যাঁ, তোমার বইয়ের ফটোও দেখেছি। সে এখন অনেক বড় বাইকার হয়ে গেছে। প্রতি মাসে 15-20 দিন বাইকে ট্রাভেল করে, সময় কাটাচ্ছে। এখন থেকে মহীশূর থেকে সে দক্ষিণ দিকে যাচ্ছে। এটা বুঝতে পারছি না সে আসলে কোথায় যাচ্ছে। তবে ব্যাপার না, আমাদের লোক 24 ঘন্টা তার উপর নজর রাখতেছে। এসব বলতে বলতে লোকটি তার সেলের মধ্যে মার্টিনকে নিয়ে আসলে দেখি সবাই ভিড় করে কি যেন দেখতেছে। তখন ব্যক্তি বলে, ভাই আসেন, দেখেন ছেলেরা কি সুন্দর পারফেক্ট ভাবে সব সেট করেছে। ভাইয়ের রুমে অনেকগুলো টিভি লাগানো আছে, আর ভাইয়ের লোকেরা যে লিনার ওপর আশেপাশ থেকে নজর রাখছে তার টিভিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো লিনা রাস্তায় বাইক রেখে কি যেন একটা শপিং করতে শপিং মলের ভিতরে ঢুকে, এবং বাইকের কাছে ফিরে এসে সে দেখে বাইকের উপর কে যেন একটা বক্স রেখে গেছে। সে অবাক হয়ে বক্সটা খুললে দেখে সেটাতে একটা রিং। মানে সেটা সেই রিং যেই রিং লিনা মার্টিনকে খুলে দিয়ে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছিল। তো লিনা অবাক হয়ে সেই রিংটা দেখতেছে, আর এমন সময় লিনার ফোনে একটা কল আসে। লিনা কলটা রিসিভ করে হ্যালো বলে উঠলেই দেখে মার্টিন বলে ওঠে, হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং, 7তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এটা শুনে লিনা থ মেরে গেলে মার্টিন বলে, যাক, এবার তাহলে শেষমেশ তোমাকে সারপ্রাইজ দিতে পারলাম। তো আজকে দেখতেছি তুমি আমার পছন্দের ব্রাউন ড্রেসটাই পরেছো। এটা শুনে লিনা মানসিকভাবে টেনশনে পড়ে গেলে অস্থির হয়ে পড়ে এবং আশেপাশে দেখতে থাকে। ডার্লিং, রেডি থাকো, আমি আসতেছি। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটা এখানেই শেষ? নো বস, মুভিটির সেকেন্ড পার্টও আসতেছে খুব শীঘ্রই। তো ফাইনালি মার্টিন তার বউকে সারপ্রাইজ করেই ফেললো। এবার আপনার আমাকে সারপ্রাইজ করার পালা। ভাবতেছেন কিভাবে? এক্ষুনি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড বাই।